যিনি জিএম কাদের আপনাদের কাছে ঋণী হবেন এবং আজকের এই গাইবান্ধার এই র্যালি এই মিটিং একটা টার্নিং পয়েন্ট রাজনীতিতে পরিণত হবে ইনশাআল্লাহ। ভাই আমার, জাতীয় বাড়ি কি পালিয়েছে? না, জাতীয় বাড়ি আছে, বেঁচে আছে, জেগে আছে ইনশাআল্লাহ। স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগের আমল ছিল কয়েকবার, বিএনপির আমল ছিল কয়েকবার, জিয়াউর রহমানের আমল ছিল কয়েকবার, খন্দকার মোশতাকের আমল ছিল কয়েক মাস, খালেদ মোশাররফের আমল ছিল কয়েকদিন, কর্নেল তাহেরের আমল ছিল কয়েক ঘন্টা, 111 ছিল 2 বছর। কেন বলছি? এত সব আমলের মধ্যে শ্রেষ্ঠ সময় ছিল পল্লী বন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের আমল। বিগত যে আন্দোলন হলো জুলাই আগস্টে, এই আন্দোলনে আমরা সক্রিয় পক্ষ নিয়েছিলাম। জিএম কাদের সংসদে বলেছিল এই বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে তার নব্য মুক্তিযোদ্ধা, সংসদে বলেছিলেন। রশিদ সাহেব তারা আন্দোলন করেছিল, শাহিন সাহেব আন্দোলন করেছিল, এখানে যারা আছে সকলে আন্দোলন করেছিল। রশিদ সরকারের ছেলে একটা মামলাও দিয়েছে। রংপুরে মেয়র মোস্তফা ওপেন আন্দোলন করেছে, পানি দিয়েছে। আমাদের রংপুরে বর্তমানে ছাত্র সমাজের সাধারণ সম্পাদক জেলে ছিল। আরেক আরিফ 11টা মামলা হয়েছে। আমি সঙ্গে 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত দেড় কণ্ঠে আন্দোলনের পক্ষে এবং সেই সময় সরকারের শরীর থেকে আন্দোলনের বিরুদ্ধে সুস্পষ্ট আন্দোলনের পরে আমরা দেখলাম সরকার গঠিত হলো, আমরা স্বাগত জানালাম। আমরা ডক্টর ইউনূস স্যারের ডব্লিউবিসির একজন ব্যক্তিত্ব, আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি, জানি। আমি জানি পৃথিবীর উনি শুধু প্রসারী অভিজ্ঞতা দিয়ে দেশ চালাবেন। আমরা ভেবেছিলাম উনি সকলকে সাথে নিয়ে দেশ চালাবেন। আমরা দুঃখের সাথে খেয়াল করলাম আন্দোলনকারীদের একটা অংশ আস্তে আস্তে দেশ গড়ার পরিবর্তে দেশ গড়ার প্রক্রিয়ায় জাতীয় পার্টিকে বাদ দেওয়ার অপচেষ্টা চালিয়েছে। আমাদের পার্টি অফিসে আগুন দিয়েছে, কিন্তু আমরা ভীত হইনি, আমরা পালিয়ে যাইনি, আমরা প্রতিবাদ করেছি, আমরা বারবার ফিরে এসেছি। গতকালকে একটি ঘোষণাপত্র দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমি একজন আইনজীবী হিসাবে, সংবিধানের ছাত্র হিসাবে বলতে পারি, একটা দেশের স্বাধীনতা একবার হয়, 2 বার কখনো হয় না। ঘোষণাপত্র সামরিক শাসনের বিরুদ্ধে কথা বলা হয়েছে, দেশপ্রেমিক সেনাবাহিনীকে যে কটাক্ষ করে 111 নিয়ে কথা বলা হয়েছে। যদি 111 না আসতো তাহলে দেশে গণতন্ত্র আসতো না, 2008 সালে সুষ্ঠু নির্বাচন হতো না। যদি জিয়াউর রহমান ক্ষমতা না নিতেন তাহলে ধর্মভিত্তিক রাজনীতি আসতো না, জামাত ইসলামী রাজনীতি করতে পারতো না। এরশাদ ক্ষমতায় না আসতেন, 86 সালের নির্বাচনে প্রথমবারের মতো জামাত ইসলামী এই দেশে ভোটে অংশগ্রহণ করে। দেশের প্রয়োজনে যখন প্রয়োজন হয়েছে সেনাবাহিনী ক্ষমতায় এসেছে, সহযোগিতা করেছে, দেশ বাঁচিয়েছে। এই সমস্ত ঘটনাকে ভিন্নভাবে দেখিয়ে একটি ঘোষণাপত্র খসড়া আমার চোখে পড়েছে। আমি দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি। দেশ গড়ার সময়ে কিছু অর্বাচীন ছেলে পেলে, কিছু অপরিপক্ক মানুষ দেশটাকে নিয়ে একটি ছিনিমিনি খেলায় ফেলেছে। এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের থেকে তারা কিছু দলীয় গোষ্ঠী, কিছু দলীয় স্বার্থে তারা কাজ করছে, জাতীয় পার্টিকে কটাক্ষ করছে। জাতীয় পার্টিকে কটাক্ষ করলে জাতীয় পার্টির মতো হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, যারা আমাদেরকে কটাক্ষ করছেন, নতুন দল করেন, 139 বছরও জাতীয় পার্টির সমকক্ষ হতে পারবেন না। এই জাতীয় পার্টি এরশাদের, এই জাতীয় পার্টি জিএম কাদেরের, এই জাতীয় পার্টির সুদীর্ঘ আন্দোলনের ইতিহাস আছে, দেশ চালানোর অভিজ্ঞতা আছে। এরশাদ স্যারের সময় কোন রোহিঙ্গা সমস্যা বাংলাদেশে ছিল না। আমি যারা জাতীয় পার্টিকে আজকে অপদস্থমূলক কথা বলেন, বা এই সরকারকেও বলবো, একটা সমস্যার সমাধান করে দেখান, বাংলাদেশের রোহিঙ্গা সমস্যার সমাধান করে দেখান। এরশাদের আমাদের রোহিঙ্গা সমস্যা ছিল না। এরশাদের সময় বর্ডার নিরাপদ ছিল,
স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদে ছিল, শান্তি বাহিনীর সাথে যে দ্বন্দ্ব ছিল আলোচনার মাধ্যমে উনি সমাধান করেছিলেন। আমি মনে করি এর সাথে শান্তিতে নোবেল প্রাইজ পাওয়া উচিত ছিল, সে বিষয়ে হয়তো ওনার আগ্রহ ছিল না। উনি পার্বত্য চট্টগ্রামে একটি উপজাতিকে সেনাবাহিনীর অঙ্গীভুক্ত করে সেখানে উনি শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। উনি বিশাল রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্রধর্ম ইসলাম করেছিলেন। উনি শুক্রবার ছুটি ঘোষণা করেছিলেন। লাঙ্গলবন্দে হিন্দু পুণ্যার্থীদের জন্য উনি আশ্রম করে দিয়েছিলেন। শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমীতে উনি ছুটি দিয়েছিলেন। উনি বৌদ্ধবাদে বিশ্বাস করতেন, উনি শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করতেন। উনি বিশ্বাস করতেন এই বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, সাই সকলের, এই বাংলাদেশ সকল জেলার মানুষের 13টি জেলা থেকে, মহকুমা থেকে উনি 64টি উপজেলা করেছিলেন, 490টি উপজেলা করেছিলেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের 50 বছর ইতিহাসে 8 বছরে পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ যে রূপরেখা দিয়েছিলেন, যে প্রশাসনিক সংস্কার করেছিলেন, বাকি সব সরকার মিলেও সেই প্রশাসনিক সংস্কার করতে পারে। সেই দলকে আপনি গালি দেবেন না, সেই মানুষকে আপনি গালি দিবেন না। তার মতো দেশপ্রেমিক আমি একজনও দেখিনি। তার সুযোগ্য ভাই জিএম কাদের, উনি রাজনৈতিক অ্যানালিস্ট, উনি রাজনীতি নিয়ে অ্যানালাইসিস করতে পারেন, প্রেডিক্ট করতে পারেন, এবং উনি বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের রূপরেখা নিয়ে চিন্তা করতে পারেন। ওনারা সুচিন্তিত মতামত দিয়েছেন এবং সেই মতামতগুলো মিলে গেছে। আমরা মনে করি আমাদের এই বাংলাদেশকে সুন্দরভাবে করতে হবে সকলকে সাথে নিয়ে। আপনি অনৈক্যের ঐক্য করবেন না, আমি সরকারকে বলবো, আহ্বান জানাবো, অনৈক্য দিয়ে কখনো ঐক্য হয় না। জাতীয় পার্টিকে বাদ দিয়ে যে ঐক্য হয়েছে সে ঐক্য টিকবে না। জাতীয় পার্টিকে সাথে নিয়ে ঐক্য করতে হবে, জাতীয় পার্টিকে সাথে নিয়ে ভোট করতে হবে। যদি জাতীয় পার্টিকে বাদ দিয়ে রাজনীতি করা হয়, যদি জাতীয় পার্টিকে বাদ দিয়ে ভোট করা হয়, সেই সরকার টেকসই হবে না। দেশে স্বৈর শাসনের পুনরুজ্জীবিত হবে এবং পুনঃপৌনিক স্বৈর শাসনের সৃষ্টি হবে। আমরা কি দেশটায় শান্তি চাই? আমরা কি আর স্বৈর শাসন চাই? সকল মিলে অন্তর্ভুক্তিমূলক সকল দলের অংশগ্রহণের নির্বাচনের দিকে দেশকে নিতে হবে। সকলে মিলে দেশটা করতে হবে। আপনারা বসেন না, চুপ করেন। এই মহিলা বলে আপনি বসেন না, বসেন। আমরা মনে করি এই দেশ গড়ার অধিকার সকলের আছে। আমরা মনে করি এই দেশ নিয়ে কথা বলার অধিকার সকলের আছে। একটি গোষ্ঠী আরেকটা গোষ্ঠীর বাক স্বাধীনতা কেড়ে নিতে পারে না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। গাইবান্ধা তথা রংপুর বিভাগের সুদীর্ঘ জাতীয় পার্টির ইতিহাস আছে। 91 সালে এখানে ডিসি অফিসে লাঠি মেরে এরশাদের মনোনয়ন দেখা হয়েছিল, এরশাদ মুক্তি আন্দোলন করা হয়েছিল, সরকার সহ সকলে সে আন্দোলনের পুরোধা নেতা। আমরা মনে করি দেশের স্বার্থে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের একটি সাংবিধানিক রূপরেখা দিয়েছেন, সেই রূপরেখাগুলো সরকারের গ্রহণ করা উচিত। আজকে 120 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসে নাই, এখন পর্যন্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়নি, এখন পর্যন্ত প্রশাসনের অস্থিরতা থামেনি, এখন পর্যন্ত মব ভায়োলেন্স, মব ইনজাস্টিস দেখা যাচ্ছে। যে দেশে মব ভায়োলেন্স হয় সে দেশের সরকার আছে বলে মনে হয় না। সরকারকে দেখাতে হবে সরকার আছে, সরকারকে দেখাতে হবে সরকার দেশের মানুষকে ভালোবাসে, সরকারকে দেখাতে হবে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করছে, সরকারকে দেখাতে হবে সরকার মানুষের নিরাপত্তা দিতে চাচ্ছে। যদি সরকার সেগুলো দেখাতে না পারে, আমি রাজনীতিবিদ হিসেবে বলবো সমস্ত সংস্কার প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। দেশে এখন দুমুখী চলছে, একমুখী বলছে নির্বাচন দরকার নাই, আর একমুখী বলছে নির্বাচন দরকার। একমুখী বলছে আগে সংস্কার পরে নির্বাচন, আরেকমুখী বলছে আগে নির্বাচন পরে সংস্কার। আমরা বলবো সংস্কার আর নির্বাচন তো কোনো দ্বন্দ্বময় অবস্থান না, দুটোই হতে হবে, স্বল্প সময় হতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, ইনশাল্লাহ সামনের দিনগুলোতে জাতীয় পার্টি টার্নিং পয়েন্ট রাজনীতি করবে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবে, দেশের সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করবে এবং সেই আন্দোলনে, সেই যুগপৎ আন্দোলনে গাইবান্ধা জেলা জাতীয় পার্টি ইনশাল্লাহ অগ্রণী ভূমিকা পালন করবে। তারা আমার
আমাদেরকে অনেক দায়িত্ব নিতে হবে সামনের দিনে, অনেক ত্যাগ করতে হবে, অনেক তিতিক্ষা করতে হবে, মনে করতে হবে আবার সেই 90 পরবর্তী সময় আমরা এসেছি, আবার সেই 90 পরবর্তীর যে আন্দোলন, সেই আন্দোলনে জাতীয় পার্টিকে উজ্জীবিত করতে হবে। তাহলে এরশাদ আত্মা রক্ষা পাবে এবং জাতীয় পার্টির এই 39তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হবে, সার্থক হবে ইনশাল্লাহ। 40তম প্রতিষ্ঠা বার্ষিকীর মধ্যেই জাতীয় পার্টি জাতীয় রাজনীতিতে নতুন চমক হিসেবে আবির্ভূত হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ আপনাদের সকলের অংশগ্রহণে। আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার রাজনৈতিক গুরু, আমাদের প্রজ্ঞাবান রাজনীতিবিদ, অসম্ভব জনপ্রিয় আমাদের আব্দুল রশিদ সরকার দাদা, যিনি এখানে প্রধান অতিথির আসনে অধিষ্ঠিত হয়েছেন, এবং একটি বিশাল কলবলের স্টেজ এখানে আছেন। সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ আজকে এক মঞ্চে থেকে জিএম কাদেরকে হাতকে শক্তিশালী করার জন্য আমরা বেগবান হচ্ছি, আমরা অগ্রসর হচ্ছি। দেশের স্বার্থে আমরা সঠিক রাজনীতি করে দেশ জাতীয় পার্টি উত্তরবঙ্গকে ইনশাল্লাহ বাঁচিয়ে রাখবো, ইনশাল্লাহ জাতীয়। ধন্যবাদ সবাইকে।